বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। স্টার্ট ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও বিন্দাস আছি, ভালো আছি। আপনাদেরকে নিয়ে যাব 80-র দশকের একটা ঘটনা, যে ঘটনা একটা ছোট্ট মেয়ের জীবন ওলটপালট করে দিয়েছিল এবং সেই বিধ্বস্ত জীবন নিয়েই এবং হাসপাতালের বেডেই শুরু করেছিল তার একটা নতুন পথ চলা। এবং সেদিনটা আমার মনে আছে। আমরা মোস্ট প্রবাবলি, আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি, বাবার কাছে খবর এসছে। বাবা বললেন, হ্যাঁ তাহলে চলুন ঘটনাগুলো জানি এবং সেই মহিয়সী নারী কি করে পায়ের নিচের মাটি শক্ত করেছে সেই লড়াইয়ের গল্পটা জানবো না? চলুন। তো বন্ধুরা, তোমাদের যে কথা আমি শুরুতে বলেছিলাম, তো আমরা চলে এসেছি সেই বাড়িতে এবং আজকে আরেকটা জীবনের গল্প তোমাদের সামনে আমি হাজির করতে চাই। এবং আমি চাই সমাজ থেকে সমস্ত ধরনের ডিসক্রিমিনেশন যাতে দূর হয়, সেই জন্যই এই প্রয়াস। এবং আমার বাঁ পাশে বসা আমার পিস্তুত বোন শম্পা মজুমদার, তোকে না তোমাকে বলবো সেটাই বুঝতে পারছি না, যাই হোক, হ্যাঁ তোকে স্টার্ট ব্লগে স্বাগত জানাচ্ছি। এবং আমার ডান পাশে রয়েছে আমার পিসি, মানে শম্পার মা, পিসি, রাঙা পিসি বলি আমি। তো রাঙা পিসিকেও স্টার্ট ব্লগে স্বাগত জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি সেটা বলছিলাম যে 80-র দশকের ঘটনা এবং ঠিক এই পুজোর সময়টাতেই সেই ঘটনাটা। এবং সুস্থ সবল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শম্পা জন্মগ্রহণ করেছিল, পৃথিবীর আলো দেখেছিল। এবং আমাদের যত বোন, খুড়তো, জ্যাঠতো, পিসতো যত বোন আমরা রয়েছি, সবচাইতে সুন্দরী এবং এখনো সুন্দরী, সবচাইতে সুন্দরী আমার এই বোনটি। কিন্তু এই পুজোর মানে সময়টা কোন ইয়ার? 1982-তে 25 অক্টোবর একটা ঘটনা তার এই হাতটাকে ছিনিয়ে নেয়। 82-র দুর্গাপূজার সময় আমাদের বাড়িতে অষ্টমী পুজো হয়। অষ্টমী পুজোর পর দিন, অষ্টমী পুজোতে ঘট পুজো হয় প্রতিবারই। তো নবমী দিনের ঘটনা এটা। নবমী দিন, সেদিন বাবা সকালবেলা বললেন, চল তোকে পুজো করিয়ে আনবো। তখন আমার 6 বছর বয়স, আমি 6 বছর 1-এ পড়ি, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এবং পুজোর পরটাতেই আমাদের ফাইনাল পরীক্ষা ছিল। তো সেদিন বাবা বলল যে তোকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি বললাম না, আমি মার সঙ্গে বিকেলবেলা বেরোতে চাই। তো এর মধ্যে বাবা চলে গেলেন। তো বাবার এক বন্ধু সেদিন অষ্টমী দিন আসতে পারেনি, উনি ওনার এক ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে। তো মা মানে সবাইকে ধরিতে প্রসাদ দিচ্ছিল। তো আমি আবার আলমারি খুলে নাড়ু বের করে দিলাম। তো আমার পিসতো ভাই একটা ছোট ছিল, আমার ছোট পিসির ছেলে, ওরা উদয়পুর থাকে, ওকে কোলে নিয়ে আমি বারান্দায় খেলছিলাম। তারপর খেলতে খেলতে হঠাৎ কি মনে হলো, মানে বারান্দার সাইডে গেলাম যেখানে ফার্দার কনস্ট্রাকশনের জন্য ইট বার করা থাকে। তো সেখানে আমি দাঁড়িয়ে গেলাম। তো এর মধ্যে বাবার যে বন্ধুর ছেলেটাও না রাস্তায় চলে গেছে। আমি আবার উঁকি মেরে দেখছি ও কোথায় যায়। তো দেখতে দেখতে আমি ইতিমধ্যে আমি ওই ভাইকে, ছোট ভাইটাকে আমি আবার ঘরে দিয়ে এসেছি। এসে আমি দেখছি ওই ছেলেটা কোথায় যায়। দেখতে দেখতে আমার নজরে পড়লো ওই ইটের টুক, মানে ফার্দার যে কনস্ট্রাকশনের জন্য ইট বার করা থাকে, ওটা স্ট্যাক করা ছিল, যে স্ট্যাক করা না, ওটা বিল্ডিং এর সঙ্গেই যুক্ত। ওটার মধ্যে একটা হলুদ রঙের ইটের টুকরো, একটা কমলা কমলা কালারের ইটের টুকরো। এটা একদম ছোট ইটের টুকরো, কনক্রিট গুলো যেরকম হয় ঠিক সেরকমই ইটের টুকরো ছিল, ছোট, একদম ছোট। তো আমি তো ইটের টুকরোই ভাবলাম, ভেবে একটা ঘষা দিয়েছি, অরেঞ্জ কালারের একটা দাগ পড়েছে। আচ্ছা। এবং এটার মধ্যে একবার এরকম ভাবে ঘষেছি, আবার দ্বিতীয়বার যখন ঘষলাম তখনই এটা ব্লাস্ট হয়ে গেছে। এবং ব্লাস্ট হওয়ার পর যথারীতি আমাকে, এটা এতটাই পাওয়ারফুল ছিল, বিকট আওয়াজ হয়েছিল এবং আমাকে টিনের চালের উপরে নিয়ে, পুরো বাড়ি ধোয়া হয়ে গেছিল, উপরে নিয়ে তারপর আস্তে আস্তে আমি পড়ে গেছি। পুরো বাড়ি ধোয়াময় হয়ে গেছিল, কিছু দেখা যাচ্ছিল না। মা রান্না করছিলেন। মানে এত ছোট্ট অথচ এত পাওয়ারফুল ছিল যে এই মেয়েকে, তখনও ক্লাস 1-এ পড়ে, ওকে একদম মানে ঘরের চাল বরাবর ওকে তুলে নিয়ে গেছিল এবং সেখান থেকে সে নিচে পড়ে গেছে। তারপর নিচে পড়ার পর আমি সেন্সলেস হইনি, কিছু তো দেখছিলাম না, চোখটার মধ্যে পুরো বারুদের স্প্রিন্টার ঢুকে গেছিল, চোখে কিছু দেখতে পাচ্ছিলাম, এখনো এখানে ওর স্পট রয়ে গেছে। তো কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমি আবার এরকম ভাবে উঠে বসেছি, তো চোখে তো দেখতে পাচ্ছি না, এরকম ভাবে হাত দিয়ে চেষ্টা করছি বোঝার। তো দেখতে পাচ্ছি যে আমার আঙ্গুলগুলো আমি ফিল করতে পারছি না। তো তখন মাকে চিৎকার করে ডাকছি। কাকিমণি ছিলেন আমার, ছোট কাকিমা, উঠোনে, উনি দেখেছেন আমার একটা জামা উপর থেকে নিচে পড়ছে। ও, তো বাড়িতে আমাকে সবাই চন্দন বলে ডাকে, আমরাও চন্দনাই ডাকি। হ্যাঁ। তো
কাকিমণি চিৎকার করে মাকে ডাকছে, দিদি ভাই চন্দন পড়ে গেছে। আর মা দৌড়ে, আওয়াজ হয়নি ওটার? বিকট আওয়াজ হয়েছে, অনেকটা দূর অব্দি আওয়াজ শোনা গেছিল, পরে শুনতে পেরেছি। রেডিও চলছিল তখন, দুপুর 1টা কি 1:30 ভাবে নিউজ হয়, ওই রেডিও পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এত বিকট আওয়াজ হয়েছে। তো মা ছুটে এলো, এসে আমাকে কোলে তুলে বারান্দায় যখন নিয়ে যাচ্ছে তখন পুরো মুখ দিয়ে হাত দিয়ে ব্লাড বেরোনো শুরু হয়েছে। তো আমার সেন্স তখনও ছিল, বলছিলাম মা আমার তো পরীক্ষা সামনে, আমার আঙ্গুলগুলো কি সেলাই করে দেবে ডাক্তার আঙ্কেল? তো হ্যাঁ, এটা আমার এখনো মনে আছে, এত আগের ঘটনা। আমাদের কাছে যখন প্রথম খবর এসছে তখন আমরা জেনেছি যে ওর শুধু এই রিং ফিঙ্গারটা রয়েছে আর বাকিগুলো নেই। সেটা শুনেই আমার বাবা হ্যাঁ করে বলে উঠেছেন আর কি। এবং তখন থেকে এই খবরও এসছে, তখনই ও নাকি ডাক্তারের কাছে যাচ্ছে এবং বলছে আমার তো সামনে পরীক্ষা, কেননা তখন ডিসেম্বর মাসে পরীক্ষা হতো, অ্যানুয়াল পরীক্ষা হতো, আমি মানে পরীক্ষাটা দিতে পারবো তো। এই কথা এখনো কিন্তু প্রায়ই যখন এই ধরনের কিছু ঘটনা শুনি আমার কানে কিন্তু চন্দনার সেই কথাটাই বাজে যে পরীক্ষা দিতে পারবো তো। সে অ্যাকচুয়ালি পড়াশোনায় তার তখন থেকেই প্রচন্ড আগ্রহ ছিল, উৎসাহ ছিল। তারপরে কি হয়েছিল? তারপর এখান থেকে আমাকে কাকু কোলে করে নিয়ে গেল বিএম হসপিটালে, কিন্তু বিএমে কিছু করতে পারলো না, ওরা জিবিতে রেফার করে দিল। কিন্তু প্রবলেম হয়েছিল জিবিতে, ডাক্তার তখন পুজোর সময় দুপুরবেলা কোনো ডাক্তার অ্যাভেলেবেল ছিলেন না। তো ডক্টর মনোজ চক্রবর্তী অর্থোপেডিক্স ডক্টর ছিলেন, এখনো মনে আছে? এখন আমার নাম মনে আছে, মনোজ চক্রবর্তী, ডক্টর পোদ্দার, এই দুজন আমার অপারেশন করেছিলেন। আর মনোজ চক্রবর্তী তখন ছিলেন হেড অর্থোপেডিক্স। তো ওনারা দুজনে মিলে অপারেশনটা করলেন। করার পর চোখেরও অপারেশন হলো, ডক্টর মৃণাল ভৌমিক অপারেশন করেছিলেন। কিন্তু আমার হাতের তো এই জায়গাটা তো কাটাই গেছে, কাটার পরেও তারা অল্প করেই কেটেছিলেন। কিন্তু অপারেশনের পরে আবার যখন এক্সরে করা হলো দেখা গেল ভিতরে ফ্র্যাকচার আছে এবং বারুদের জার্মও রয়ে গেছে। তখন আবার 7 দিনের মাথায় আবার দ্বিতীয়বার অপারেশন করতে হলো। মানে একবারে পুরোটা কাটেনি, ওটা দুজন ডক্টরের মধ্যে ক্লেশের কারণে হয়তো মানে হয়নি, একজন হয়তো রাখতে চেয়েছিলেন। তো তার জন্য সেকেন্ড টাইম আবার 7 দিনের মাথায় অপারেশন করতে হলো। চোখ তো বাধাই ছিল, মুখটা পুরোটা পুড়ে গেছিল, আর চোখে দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তখন মুখে একটাই কথা ছিল, ওটি অব্দি আমার মানে সেন্স ছিল। ওটিতে যখন ডক্টর এসে আমাকে দেখলেন তখন আমি বলছিলাম ডক্টর আঙ্কেল আমাকে আঙ্গুলগুলি সেলাই করে দাও, আমার পরীক্ষা পাইনের পরীক্ষা, আমি যাতে পরীক্ষা দিতে পারি। তখন উনি বলছিলেন যে হ্যাঁ মা তুমি পরীক্ষা দিতে পারবে, চিন্তা করো। চোখের অপারেশন হলো, দেখতে পাচ্ছি না, ডক্টর মৃণাল ভৌমিক করেছিলেন, মুখটা পড়ে গেছে, মুখ থেকে প্রায় মা ওরা কটন দিয়ে তুলতেন। ডক্টর কিশোর ভট্টাচার্য ছিলেন যিনি আমার স্কিনের ট্রিটমেন্ট করেছিলেন। তো এখন যদি কোনো কিছুই না থাকে মুখে, ছোট ছোট স্পট এটা তো থাকবেই, এটা ডক্টর কিশোর ভট্টাচার্য উনি এখন নেই, কিন্তু খুব ভালো ডক্টর ছিল। 28 দিন আমি হসপিটালে ছিলাম। হসপিটালে যখন চোখের পট্টি খোলা হলো তখন আমার প্রথম কথাই ছিল আমি হাতে লেখা প্র্যাকটিস করব। যখন আমি বুঝতে পারলাম যে আমার হাতটা কাটা গেছে তখন আমি মানে বললাম বাবাকে আমি হাত দিয়ে লিখবো বা হাতে লেখা প্র্যাকটিস করবো। স্কুল থেকে পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছিল যাতে আমি কোনো রকম ভাবে যদি অ্যাটেন্ড করতে পারি, কিন্তু সম্ভব তো নয় তখন। আর আমার ফার্স্ট টার্মিনাল এন্ড সেকেন্ড টার্মিনালের রেজাল্ট খুব ভালো ছিল, তো তার জন্য আমাকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছিল। মানে ক্লাস উইদাউট এক্সামিনেশন আমাকে 2তে প্রমোশন করে দেওয়া হয়েছিল। তো তখন ওইখান থেকেই আমার হাতে লেখা শুরু হলো, বা হাতে লেখা একটু করে চোখে দেখতে পাতাম, তো মা কাগজ কলম নিয়ে গেছিল, তো বা হাতে প্র্যাকটিস করতাম। তো অ আ ক খ। তো একটা জিনিস আমি দেখেছিলাম যে আমার ডান হাতে যেরকম লিখতাম বা হাতেও ঠিক সেভাবে, তখন ছোটবেলায় তো আর লেখার অক্ষর ততটা ভালো হয় না, ওয়ানে আর কতটাই সুন্দর হবে, তো কিন্তু আমার বা হাতেও সেই সেমই অক্ষরটা ছিল, মানে লেখাটা সেমই ছিল। আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, কিন্তু ওটাই একটা আমার স্যাটিসফ্যাকশন ছিল যে আমি এই হাতেও তখন লেখা শুরু করতে পেরেছি। ও যে হসপিটালের বেডে বসেই লেখা প্র্যাকটিস শুরু করেছিল, আমরা যখন এই খবর পাওয়ার পরে আমারও এটা মনে আছে, কেননা মানুষের মনে যখন কোনো ঘটনা প্রচণ্ড দাগ কাটে সেগুলো কিন্তু লং টার্ম স্টোরে চলে যায় আমাদের মেমারি। তো ওর ঘটনাও কিন্তু আমার কিছু কিছু কথা, কিছু কিছু আচার আচরণ, এগুলো কিন্তু আমারও লং টার্ম স্টোরে রয়ে গেছে। এবং আমার এখনও মনে আছে ও যখন হসপিটালের বেডে ছিল এবং আমরা যখন এসেছিলাম দেখতে, ওর কিন্তু বালিশের পাশে তার কাগজ এবং কলম ছিল, এবং সে সেখান থেকেই কিন্তু মানে তার প্র্যাকটিস শুরু করেছে সেই হসপিটালের বেডেই। সুতরাং বয়স কত মেয়েটির? তখন 6 বছর। কিন্তু তার অদম্য জেদ ছিল এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি ছিল যে ওকে পরীক্ষায় বসতেই হবে। সেখান থেকেই এই জোরটা থেকেই
সে কিন্তু হসপিটালের বেডে বসেই অ আ ক খ সে নতুন করে আবার চেষ্টা শুরু করলো। এবং পাশে তখন আমার পিসি এবং আমার পিসেমশাই দুজনে কিন্তু কাগজ কলম এগিয়ে দিয়েছেন, কেননা যা করার ডাক্তারবাবুরা করবেন। এবং মা বাবা হিসাবে তখন তাদের একটাই ধ্যান এবং জ্ঞান যে আমার মেয়েটা যখন চাইছে যে লেখা শুরু করুক, লেখাটা প্র্যাকটিস করার জন্য যা যা উপকরণ আমার রাঙা পিসি আর পিসেমশাই কিন্তু এগিয়ে দিয়েছে। তো এবার একটু কথা শুনে নিই আমার রাঙা পিসির মুখ থেকে। আচ্ছা রাঙা পিসি, প্রথম যখন তুমি খবরটা পেয়ে যখন ওর কাছে ছুটে এলে, তখন তোমার অনুভূতিটা কি ছিল? মানে তখন তোমার মনের অবস্থাটা কেমন ছিল? আমি তখন রান্না করতেছিলাম। রান্না করছিলে? রান্না করতে আমি টক রান্না করছিলাম, হঠাৎ করে হাতটা আমার ছিটে গেল। আচ্ছা। একটু শব্দ যা বলছে যে দিদি ভাই চন্দন পড়ে গেছে। আমি কিছু চন্দন জানি পড়ে গেছে, চন্দন জানি হাত নাই, আমার এটা মনে হয়েছে। হঠাৎ করে তোমার এটাই মনে হয়েছে? মায়ের মন। আমার চন্দনের জানি হাত নেই, চন্দন জানি তুই দিয়েছি, গিয়ে দেখি ও উপরে এমন করে আছে। আচ্ছা। এই আঙুলটা শুধু ছিল, এই আঙুলটা ছিল। আচ্ছা আচ্ছা। এই আঙুলটি কিছু ছিল, আমরা খবর পেয়েছিলাম রিং ফিঙ্গারটা। আচ্ছা। এই শুধু এই আঙুলটা ছিল, ও এরকম করে মুখ করে এমন করে আছে। আমি গেছি পরে আমি এগেছি, আমার দেখে বলছে মা আমার আঙুলগুলি নেই গো। ওহো। আমি তাকে ঘুরে তাকে উঠেছি, হাতে কোলে নিয়ে উঠেছি, উঠাইয়া কাঁধে নিয়েছি। কাঁধে আমার পরনে ছিল সাদা কাপড়, সমস্ত কাপড় লাল লাল হয়ে গেছে রক্তে। মুখ দিয়ে প্রথম তখন রক্ত বেরোনি, পরে আস্তে আস্তে ব্লাড। আচ্ছা, ও মুখ দিয়েও ব্লাড বেরোতে শুরু করলো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুখটু পুড়ে গেছে, পুরো কিছু সামনে পুড়ে গেছে, মুখটুকু পুড়ে গেছে। তখন উনি আস্তে 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 করে সমস্ত মুখ লাল হয়ে গেল। এরপরে দৌড়াই আমি রাস্তার দিকে গেছি, আমি হসপিটালে যাবো। এরপরে পাশের বাড়ির বাপ্পা বলে একটা ছেলে আছে, ও আমার দুজন নিয়ে তাইরে কোলে নিচে নিয়ে ঘরে আসছে। আমার দেওর ছিল ঘরে, ও দেওয়া কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। পিসেমশাই পরে খবর পেয়েছেন? পিসেমশাই পরে খবর দেওয়া হয়েছে। তখন তো আর ফোন টোন ছিল না? না, তখন থেকে গিয়ে আমি কিছু থাকলে ও রেন্টে থাকবো, ও রেন্টে ও বসতো। আচ্ছা। তো ওইখান থেকে খবর দিয়ে তুই আনছে আইনা দেখে যে তাই লুইয়া বেড়ে গেছে হসপিটালে। আমি নিছি ভিএম হসপিটালে থেকে আমি, তারপরে টিভিতে পাড়ার ছাড়া ছেলেরাও সব দৌড়াইয়া গেছে। এরপরে তো দেখি যে এইগুলি রক্তে রক্তাক্ত। কত মানে কতদিন ছিল হসপিটালে? 28 দিন। 28 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে যখন বাড়িতে যখন ফিরে এসছো, তারপরেও তো মানে নতুন লড়াই, আবার নতুন। এরপরে তো এই চললো, কতদিন পরে দেখা গেল ওর হাতের এই জায়গাটা দিয়ে পেকে গেছে, ইনফেকশন হয়ে গেছে, সুতো ছিল। আচ্ছা আচ্ছা। দুবার করে সুতো বেরিয়েছে। আচ্ছা। কিশোর ভট্টাচার্য ছিল, ওনার কাছে নিয়ে গেলাম। উনি এটা করে আবার বের করে দিল, দিয়ে এটা আবার স্টিচ করে দিয়েছে। তাহলে ভাবুন, এই ধরনের ঘটনা যখন কারোর বাড়িতে যখন ঘটে, তখন এই বাড়ির সাথে যুক্ত যত মানুষ রয়েছে প্রত্যেকের মনের অবস্থাটা কেমন থাকে। আর যার সাথে ঘটনা ঘটেছে তাদের অবস্থা তো কল্পনাই করা যায়। ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিলি, এবং আমার এখনও মনে আছে যে তোর জন্যে একটা আর্টিফিশিয়াল লিম্ব বা যেটাকে টেকনিক্যাল ইয়েতে প্রস্থেটিক বলে, সেটা আনা হয়েছিল। সেটা কোন ক্লাসে থাকতে? এটা খুব সম্ভবত এতটা মনে নেই, 8-9 হবে। কলকাতার বন হুগলিতে একটা আর্টিফিশিয়াল লিম্বের সেন্টার আছে, হসপিটাল আছে। ওখানে বাবা আমাকে নিয়ে গেছিলেন। তো সেখানে আমরা অনেকদিন পর্যন্ত যাওয়া আসা, ওনার মাপ মেজারমেন্ট নিয়েছিল, মেজারমেন্ট নিয়ে তারপর তৈরি করা হলো। তারপরে এটাকে প্র্যাকটিস করার জন্যও গেছিলাম। তো সেটা ছিল কিরকম, এই এটার মধ্যে হাতটা ঢোকানো হবে এবং হাতের পজিশনটা ছিল এরকম, মানে ফিক্সড ছিল, আঙ্গুলগুলো এরকম ফিক্স ছিল, এবং এখানে ছিল টানা, একটা বেল্টের মাধ্যমে এই কাঁধে টানা থাকবে। যখন আমি হাতটাকে আগে নেব তখন এই আঙ্গুল দুটো খুলবে। ও আচ্ছা। তো এটার মাধ্যমে আমি হয়তো কলম ধরতে পারবো বা কোনো একটা কিছু তুলতে পারবো, সেরকম ওরা প্র্যাকটিস করে। তো ঠিক আছে, তখন নিয়ে এসেছিলাম, হাতের মেজারমেন্ট করে এটা ওখানে করে নিয়ে এসেছিলাম। কিন্তু আসার পর দেখা গেল যখন আমি বাড়িতে এটাকে ব্যবহার করতাম, আমার এটাকে হাতটাকে আমি আগে দিতাম তাহলেই গিয়ে এটা খুলবে, নয়তো খুলবে না। আর ওটার একটা ওয়েট ছিল, খুব হেভি ওয়েট ছিল। আমার কি হতো, আমার এই জায়গাগুলো ধরে যেত, এই জায়গাগুলো আমার খুব ব্যথা হয়ে যেত। তো তারপর আমি এটা খুলে ফেলে দিয়েছি। তো
তো মানে সবসময় হয়তো না, মানে কখনো যখন দরকার তখন প্রয়োজনে ব্যবহার করার মতো ছিল, কিন্তু আমার খুব অসুবিধা হতো। আমার মনে হতো আমি নর্মালি ভালো আছি, মানে কেন ততদিনে তো একদম বা হাতে, একদম আমি স্কুলে পরীক্ষা, স্কুলের পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, স্পিডও আমার ভালো, কোনো অসুবিধাই হচ্ছিল না। তো আমার মনে হতো হেতুক একটা মানে আর্টিফিশিয়াল একটা কিছু নিয়ে আমি আমার নিজস্বতাটাকে হারিয়ে ফেলছি। তো তার জন্য আমি সেটা আর ব্যবহার করিনি। আর তখন তো অতটাও সফিস্টিকেটেড যে আর্টিফিশিয়াল ছিল না, তখনও বেরোয়নি, তো তার জন্য আমি আর ওটা ব্যবহার করিনি। ওটা হয়তো এখনো কোথাও পড়ে আছে, কিন্তু আমি আর ব্যবহার করিনি। আমি এমনিতেই ভালো আছি। মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছিস, তারপরে তুই আর্টস নিয়ে পড়েছিস, সায়েন্স নিয়ে পড়লি না কেন? হ্যাঁ, তুই যখন দীর্ঘশ্বাস ফেলছিস তার মানে তোর এই দুঃখটা বোধহয় এখনো তারা করে। হ্যাঁ, এই আমার ছোটবেলা হাত যাওয়ার পর আমি কখনোই ভেঙে পড়িনি। হ্যাঁ, সেটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম, কারণ আমার মনোবল তুঙ্গে ছিল। মানে একটা কিছু আমাকে বাধা দেবে, আমি সেটাতে নত হয়ে যাব, সেরকম মানসিকতা আমার কখনোই ছিল না। আমি সেটাকে সবসময় চেয়েছি যে যেই আসুক ওভারকাম করতে, এবং তার জন্য আমি কখনো চোখের জল ফেলিনি যে আমার হাত নেই। আমরাও দেখিনি, সত্য কথা। দিন কোনো কষ্ট আমার হয়নি যে আমার একটা হাত নেই, আমি নিজেকে ফিলই করতে দেইনি। কিন্তু এই বোধহয় প্রথমবার ছিল যে আমি কেঁদেছিলাম মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পাওয়ার পর। স্বভাবতই, আর তখনের সময় ফার্স্ট ডিভিশন পাওয়া চারটিখানি কথা ছিল না, এখন তো ইজি হয়ে গেছে সবকিছু। তখন তো স্টেট বোর্ডে খুব মানে ফার্স্ট ডিভিশন পাওয়াটা বিশাল বড় ব্যাপার। সিবিএসই তাও ছিল, কিন্তু স্টেট বোর্ডে পাওয়া খুব শক্ত ছিল। তো ফার্স্ট ডিভিশন পেয়েছি, তো বাবার বরাবর ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তার করবে। আচ্ছা, বাবার ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হোক, আমাদের ফ্যামিলিতে একজন ডাক্তার হবে। তো বাবার স্বপ্নটাকে আমি আমার নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ, হয়তো আমি ডাক্তারি পড়তে পারবো, তার জন্য আমার সায়েন্স নিয়ে পড়তে হবে। তো স্কুলে গেলাম ফর্ম ফিল আপ করতে। তো নেতাজি স্কুলেই থেকে পাশ করেছি, ওই স্কুলেই আমি ভর্তি হব, কারণ ছোটবেলা থেকে আমি ওখানেই পড়াশোনা। তো ওখানে সবাই, সব স্যাররা আমাকে বারণ করলেন, ওরা আমাকে সায়েন্সের ফর্ম দিলেন না, সায়েন্স নিতে বারণ করলেন। ওরা রিস্ক নিতে চাইছিলেন না যে প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমার সমস্যা হবে যদি আমি সায়েন্স নিয়ে পড়ি, যেমন বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, নানা রকমের প্র্যাকটিক্যাল আছে, যেটা নাকি ওনারা বলছিলেন যে এক হাতে করা সম্ভব নয়। তো তখন তো আর স্কুলের বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারবো না, স্যার টিচাররা তখন এতটা ছিল না যে ওনারা যা বলছেন আমার হয়তো ভালোর জন্যই বলছেন। কিন্তু এখন আমি মনে করি যে যদি আমি রিস্কটা নিতাম তাহলে হয়তো আমি পারতামও, কারণ আমার মনের জোর ছিল, কোনো না কোনো ভাবে হয়তো ম্যানেজ হয়েও যেত। কারণ এক হাতে এখন তো আমি সবকিছুই করছি, কাটা সবজি কাটা থেকে শুরু করে রান্না সবই তো করতে পারছি। তো কোনো কিছু এক্সপেরিমেন্ট করা বা কেমিক্যাল একটা বোতল থেকে আরেকটা বোতল আমি জল ঢেলে খাচ্ছি তো সেটাও আমি করতে পারতাম। তো জাস্ট প্র্যাকটিস করাটা দরকার ছিল, যেটা যদি তখন আমাকে দিয়ে দিত তখন হয়তো আমি পেরে নিতাম। তো যাই হোক, এনিওয়ে প্রথম দিন চলে এলাম, যখন বারণ করে দিল খুব কেঁদেছি এসে বাড়িতে। এই প্রথম আমি কেঁদেছি এবং এই শেষ কেঁদেছি আমার হাত নিয়ে, এরপরে আর কোনোদিন কাঁদিনি। মানে হাতের জন্য আমি আর কোনোদিন, এই প্রথম খুব কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, তখন স্যার স্কুল থেকে দুজন স্যার এলেন, স্যার এসে বললেন যে তুই এত চিন্তা করছিস কেন, তুই আর্টস নিয়ে পড়, ভালো সাবজেক্টগুলো নিয়ে পড়, তাহলে দেখবি তোর অনেক ভালো হবে, অনেক লাইন খোলা পাবি। তো আমি বললাম কি নিয়ে পড়বো আর্টসে? তো বলছে যে ইকোনমিক্স নেই। তো ইকোনমিক্স এর সঙ্গে ম্যাথমেটিক্স রাখ, স্ট্যাটিস্টিক্স রাখতে পারিস, বিজনেস ইকোনমিক্স রাখতে পারিস। তো ভাবলাম যে ঠিক আছে, আর যখন কোনো ইয়ে নেই তো আমি একটু স্কোরিং সাবজেক্ট নেই যেগুলিতে মানে ইন ফিউচার আমার কিছু ভালো হবে। তো আমি নিলাম ইকোনমিক্স, নিলাম ম্যাথমেটিক্স, নিলাম বিজনেস ইকোনমিক্স নিলাম। আর পাশে ছিল আমার সংস্কৃত, আমার মাধ্যমিকেও সংস্কৃত ছিল, ভালো আমার মানে সংস্কৃতের উপর দখল ছিল, তো ওই সাবজেক্টটাও নিলাম। আর ইংলিশ বাংলা তো কমন ছিল, এভাবে আমি নিয়ে নিলাম এই সাবজেক্টগুলো। তাহলে মানে আমার সায়েন্সের থেকে রয়ে গেল ম্যাথস, কমার্সের থেকে রয়ে গেল বিজনেস ইকোনমিক্স, আর আর্টসের থেকে রয়ে গেল আমার সংস্কৃত এন্ড ইকোনমিক্স। তো তার মানে আমি তিনটা স্ট্রিমকেই একসঙ্গে জুড়ে নিজেকে তৈরি করতে শুরু করলাম, ইন্টারডিসিপ্লিনারি। তো ওইভাবে শুরু হলো আমার ক্লাস 11 সফর। তো 11, 12 খুব ভালো, 12এও আমি বোর্ডে ভালো রেজাল্ট করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি বিজনেস ইকোনমিক্সে, এবং সংস্কৃতে আমার লেটার মার্কস ছিল। সংস্কৃতে তো 200 আমি 195 পেয়েছিলাম, আর বিজনেস ইকোনমিক্সে আমার ছিল 190 এর মতো। আচ্ছা, তো যাই হোক, তো এরপরে তো কলেজে গেলি, তুই ইকোনমিক্স অনার্স নিয়ে পড়েছি, সাথে ছিল ম্যাথমেটিক্স। আর এবার গিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়েছি। বন্ধুরা, স্কুলে স্ট্যাটিস্টিক্সটা নিতে ভয় পেয়েছিলাম যে এতগুলো কঠিন সাবজেক্ট নিচ্ছি, জানি না ম্যানেজ করতে পারবো কিনা, কিন্তু কলেজে গিয়ে স্ট্যাটিস্টিক্সটা নিয়েই নিলাম। আচ্ছা, তো ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স আর অনার্স ছিল আমার
ইকোনমিক্সে মানে অনার্সেও তো খুব ভালো রেজাল্ট করলি। অনার্সেও ভালো রেজাল্ট হয়েছিল, আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু পয়েন্ট সামথিং এর জন্য আমার ফার্স্ট মানে ডিভিশনটা চলে গেছিল আর কি। আচ্ছা, জাস্ট কিছু 1 পয়েন্ট মানে ফার্স্ট ক্লাস ছিল না, কিন্তু ফার্স্ট হয়েছিলাম, মানে যাতে আমি কনভোকেশনে সিলভার মেডেল পেয়েছিলাম আর কি। ওয়াও। এমএসসি তেও তাই, এমএসসি তেও আমার জাস্ট অল্পের জন্যই 0.10 কম ছিল আমার। আচ্ছা, মানে ফার্স্ট ক্লাসের থেকে আর কি। ওটা একটা পেপার একটু ইকোনমিক্স বলে একটা পেপার, মানে রাউন্ড ফিগার হলে কিন্তু এটা ফার্স্ট ক্লাসই হয়ে যায়, কিন্তু যেহেতু মার্কশিটে তো আর ওইটা দেখানো যাবে না। হ্যাঁ, তো সিলভার মেডেল কার কাছ থেকে নিয়েছিলি? অ্যাকচুয়ালি আমাদের বিয়ের যখন কনভোকেশন হয় তখন এপিজে আব্দুল কালাম এসেছিলেন। বাহ। কিন্তু উনি জাস্ট আমার আগ পর্যন্ত উনি সবাইকে দিয়েছিলেন, আমার সময় আরেকজন আমাকে দিয়েছিলেন। আচ্ছা, ওনার হাত থেকে পাওয়াটা আমি মিস করে গেছি আর কি। কারণ হয় না যে মানে কিছু স্টুডেন্টকে উনি দিলেন, আবার অন্যান্য স্টুডেন্টদের আরেকজন ওনার সঙ্গে যে অন্যান্য ডিগনিটারিস্টরা ছিলেন ওরা দিয়েছেন, তো আমি অন্য আরেকজনের কাছ থেকে পেয়েছিলাম। হ্যাঁ, সব চাওয়া যদি পূর্ণ হয়ে যায় তখন লড়াই করার রাস্তাটা বন্ধ হয়ে যায়। এপিজে উনি হয়তো তোমাকে সেই লড়াইয়ের রাস্তাটা জারি রেখেছেন। তো তারপরে তুমি তো সুনামের সাথে তুমি একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত ছিলে তুমি। হ্যাঁ, তো তারপরে তোমার কোনো একটা কারণে এই 1-2 মাস, যেহেতু তুমি তোমার হাজবেন্ড এবং তোমার ছেলে ইউএসএ তে থাকে, বলো একটু ওদের কথা বলো। হ্যাঁ, আমার হাজবেন্ড উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি 2009 থেকেই ইউএসএ তে আছেন। আমিও গিয়েছিলাম, ছেলেও ওখানেই আছে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি ফিরে এসেছিলাম। আসার পর এখানে ছেলেকে নিয়ে ফিরে এসেছিলাম। তারপর আবার 2016-তে আমি ফিরে যাই আমেরিকায়। তখন ছেলেকে নিয়ে ক্লাস 7 জর্জিয়াতে থাকে তো বলছিলি, আটলান্টা জর্জিয়াতে থাকে। তো ছেলেকে 7-এ ভর্তি করাই নিয়ে ওখানে। আর এর আগে আমি এখানে 2014 থেকে 2016 অবধি ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে শিক্ষাতে মানে শিক্ষকতায় যুক্ত ছিলাম। তো 2 বছর ওখানে করেছি, তারপর আমি চলে গেলাম। তো ওখানে যাওয়ার পর ছেলেকে ওখানে ভর্তি করলাম। তো তারপরে মা এখানে তো একা ছিলেন, তো মার নানা রকমের শারীরিক অসুস্থতা দেখা দিল, তো মাকে দেখাশোনা করার মতো এখানে আর কেউ ছিল না। এখানে আমি একটু প্রসঙ্গত বলি, আমার পিসির কিন্তু এই মানে সিঙ্গেল চাইল্ড, মানে চন্দনাই একা, তো মানে সেই কারণে মাকে ছেড়ে সে তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে সে কিন্তু অনেক বড় ত্যাগ স্বীকার করেছে এবং করে চলেছে। এবং সেটাতে আমার মানে পিসিও একটা হয় না যে সন্তানের প্রতি একটা গর্ব, একটা ভালোবাসা। অ্যাকচুয়ালি কি হয়, পিসিও ইচ্ছে করলে চলে যেতে পারতেন ওখানে, কিন্তু এই বয়সে দেখবেন একটা গাছ চারা অবস্থায় মাটির সাথে কিন্তু ইজিলি একদম তার শিকড় গেড়ে ফেলতে পারে, কিন্তু একটা বয়সে এসে কিন্তু অন্য মাটিতে গিয়ে শিকড় গাড়াটা খুব শক্ত। সেই কারণে কিন্তু পিসি মানে যেতে পারছেন না। আর পিসেমশাইয়ের মানে স্মৃতি আগলে পিসি রয়ে গেছেন। আর যেহেতু চন্দনারও এখানে চাকরি বাকরি সব, এবং ও মানে আবারও নেক্সট সেশনে আবারও সে স্কুলে চাকরির জন্যে, কেননা ওকে কিন্তু প্রতি বছর সেও তো মা, তার সন্তানের টানে তো যেতে হয় ইউএসএতে। তো সেই কারণে বিভিন্ন সময়ে সেই চাকরির জায়গা ছেড়ে, কিন্তু ওর এত ব্রিলিয়ান্ট রেজাল্ট। এবং সেদিন সে বলছিল জানো, ও প্রাইভেট টিউশনও করে এবং সুনামের সাথে। আমি সেই মানে ঘরটা যেখানে সে পড়ায় সেটা দেখাবো, বড় ঘর এবং প্রচুর ছাত্রছাত্রী। এবং চন্দনা আমাকে বলছিল জানো, সবচাইতে ভালো লাগে স্টুডেন্টগুলো যখন আমাকে মা হিসেবে গণ্য করে, সেটা আমার ভীষণ ভালো লাগে। এই অভিজ্ঞতা আমারও আছে, কেননা আমরা প্রত্যেকটা ফিমেল টিচার জানি যে সন্তানরা যেমন আমাদেরকে মা ডাকে, আমরা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে দ্বিতীয় মা। তারপর ইউএসএতে ওখান থেকে আমি 2018 সালে ছেলে আর আমার হাজব্যান্ডকে রেখে চলে এলাম মার জন্য। আসার পর আমি জয়েন করলাম আনন্দময়ী স্কুলে। আচ্ছা, তখন আমি সব স্কুলেই সিভি দিচ্ছিলাম। আনন্দময়ী স্কুল তখন ক্লাস 10 অবধি ছিল। আচ্ছা, তো আমি ওনাকে বলেইছিলাম, রত্না ম্যাডাম ছিলেন প্রিন্সিপাল, যে আমি যদি 11-12 যে কোনো স্কুলে যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমি ম্যাডাম ছেড়ে দেবো। তো বলে হ্যাঁ, তোমাকে আমরা যে কিছুদিনের জন্য পাবো তাহলে আমরা খুব খুশি হব। তো ওখানে আমি, আর সবচেয়ে বড় তোর সেই টিচিং ছাত্রছাত্রীদের অনেক বেশি উপকারে আসবে। চেষ্টা করি যে যতটা আমার পক্ষে সম্ভব মানে তাদেরকে বোঝানো, যতটা আমার জ্ঞান আছে সেটা আমি ওদেরকে দেওয়ার। তো এখন শ্রীকৃষ্ণ মিশনে তারপর আমি চান্স পেলাম, ওখানে আমি ডেমো ক্লাস দিয়েছিলাম। এবং ওখানে যেদিন ডেমো দিতে গেছি
প্রথম, সেদিনই আমাকে রুটিন ধরিয়ে দিল যে তোমার 3 দিনের ডেমো ক্লাস থাকে। তো উনি আমাকে, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন, তো উনি আমাকে অফিসিয়াল রুটিন দিয়ে দিচ্ছে। আমি বললাম স্যার আমি তো ডেমো, বলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি এখন এটা রাখো। আচ্ছা, তো তারপর তখনই সিলেক্টেড। হ্যাঁ, তারপর আমি এপ্রিল মাসে, জানুয়ারিতে এলাম, এপ্রিলের 11 তারিখ আমি শ্রীকৃষ্ণ মিশন জয়েন করি। তো তখন থেকে এই বছর ফেব্রুয়ারি মাস অব্দি আমি শ্রীকৃষ্ণ মিশনে ছিলাম। তো কিন্তু এই টানা 6 বছর আমি ছেলে এবং হাজবেন্ড থেকে দূরে ছিলাম। মাঝখানে করোনার জন্য আসা যাওয়ার সমস্যা ছিল। তো এবার আমার একটু ছেলেরও, হাজবেন্ডেরও শরীরটা খারাপ ছিল, ছেলেরও নানান প্রবলেম হচ্ছিল, তো তার জন্য আমার যেতেই হবে। স্কুলকে জানালাম, স্যারও জানতেন, ডাইরেক্টর স্যারও জানতেন। তো যাই হোক, 3 মাসের ছুটি চেয়েছিলাম, তো কোনো একটা কারণে ছুটিটা হলো না। তো যাই হোক, তখন আমি ছাত্রছাত্রীর কথা চিন্তা করে তো আমি রেজিগনেশন দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, যাতে স্কুলেরও কোনো ক্ষতি না হয়, আমারও যে কাজে যাচ্ছি সেই কাজটা ঠিক মতো করে আসতে পারি। তুই 11-এ ম্যাথমেটিক্স নিয়েছিস শুনে একটা লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স নিয়ে অনেকেরই অনেক ফোবিয়া থাকে। তো তোর কি সেরকম কিছু ছিল বা ফোবিয়া ছিল? হ্যাঁ, আমারও খুব ফোবিয়া ছিল। ছোটবেলায় ম্যাথমেটিক্স করতে খুব ভয় পেতাম এবং পরীক্ষার হলে হাঁটু কাঁপতো। আচ্ছা, তো সেটাকে ওভারকাম করলি কি করে? সেটাই বলছি। ক্লাস 7-এ পড়ছিলাম, 7-এর সেকেন্ড টার্মিনাল পরীক্ষা। আমাদের স্কুলে তখন 3টে টার্মিনাল হতো, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল আর অ্যানুয়াল। সেকেন্ড টার্মিনাল পরীক্ষা, অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছি যথারীতি। আসার পর কেমন দিয়েছি বুঝতেই পারছো আমার কথাটা, আমি যখন হাসছি, খুব একটা ভালো হয়নি। তো রেজাল্ট এসছে, তখন আমাকে বাড়িতে এসে আমার স্যার পড়াতেন, কাজল স্যার, উনি আমাকে সব সাবজেক্ট পড়াতেন। অঙ্ক খাতাটা যখন দিলাম, তো আমি জানি একটা ভালোই রিটার্ন পাবো, আমি 100-তে 7 পেয়েছিলাম। তো স্যার আমাকে খুব আদর করে একটা ঠাস করে চড় দিয়েছিলেন। সেই চড়ের অপমানে আমি ঘুরে দাঁড়াই। আচ্ছা, সেই চটটা আমার আশীর্বাদ ছিল। বলে না যে শিক্ষক শিক্ষিকারা যদি বকেন বা মারেন, সেটা ছাত্রদের জন্য আশীর্বাদ হয়ে যায়, কিন্তু টিচারদের হাত থেকে তো কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এই শাসনটারও যে প্রয়োজন আছে, এটা আমি নিজে মনে করি। তো উনি আমাকে জাস্ট মেরেছিলেন একবার, সেটাই সেই অপমানটা হয়েছিল। এবং সেখান থেকে পরের পরীক্ষায় ফাইনালি আমি 97 পেয়েছিলাম। তো এরপর প্র্যাকটিস করেছিস, তাহলে তার কোনো বিকল্প নেই। ম্যাথমেটিক্স ইজ অনলি অ্যাবাউট প্র্যাকটিস। যদি তুমি প্র্যাকটিস করো, তুমি ভালো করবেই করবে। হ্যাঁ, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় এবং প্র্যাকটিস কন্টিনিউয়াসলি থাকে, তাকে কেউ আটকাতে পারে না। তবে যাই হোক, তখন 97 পেয়েছি বলে যে উপরের ক্লাসগুলোতে অসুবিধা হয়নি তা নয়, অসুবিধা হয়েছে, কিন্তু ওভারকামও করেছি। সেটাই, প্রবলেম থাকবে, তার সলিউশনও আছে। তো সায়েন্স নিয়ে যদি পড়তাম, তাহলেও তো আমাকে ম্যাথমেটিক্স রাখতেই হতো। তো যখন আমি ইকোনমিক্স নিয়েছি, ইকোনমিক্সের সঙ্গে ম্যাথমেটিক্স ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো তার জন্য সাহস করে নিয়েছিলাম, এবং খুব একটা খারাপ যে পেয়েছি তা নয়। তো ম্যাথমেটিক্স আমার পেছনে ছাড়েনি, এবং সেটাকে অ্যাকচুয়ালি কি হয়, যে জিনিসটাতে আমরা ভয় পাই সেটাকে জয় করে নিতে হয়। যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে আমাদের পিছিয়েই থাকতে হবে, এবং সাহস করে যদি ওটাকে আপন করে নিই, ওরা আপনই হয়ে যায়। সাহস করে এক্সপ্লোর করে নিতে হবে। তো কলেজে উঠেও আমাকে ম্যাথমেটিক্স রাখতে হয়েছে, এবং বিশ্বাস করবে যে ম্যাথমেটিক্সে এবং স্ট্যাটিস্টিক্সে দুটোই নিউমেরিক্যালস, এবং আমি অনার্স থেকে বেশি আমার এই পাসের সাবজেক্টগুলোতে নাম্বার পেয়েছিস। আচ্ছা, এবং এত প্র্যাকটিস করতাম, আমার মনে আছে এই ঘরেই সামনে টিভি চলতো, আর মাঝখানে চারিদিকে বই ছড়ানো, আর আমি বসে বসে প্র্যাকটিস করতাম। কখনো কখনো গান শুনতাম, কখনো কিছু দেখতাম, সিনেমা দেখতাম, কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছি, প্র্যাকটিস বন্ধ করিনি। এবং এই প্র্যাকটিসই আমাকে হাইয়েস্ট মার্ক দিয়েছিল ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। এবার আবার চলে আসি রাঙা পিসির কাছে। আচ্ছা, ওর ছোটবেলায় যখন এই ঘটনাটা ঘটেছে, তারপরে যখন ওকে নিয়ে স্কুলে গেলে বা বিভিন্ন জায়গায় যখন গেলে, তখন কি কোনো বৈষম্য তুমি খেয়াল করেছো? না, কোনো বৈষম্য নেই, সবাইকে খুব ভালোবাসতো, সবার সাপোর্ট সে পেয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, পিসেমশাইয়ের তো একটা স্বপ্ন ছিল যে ও ডাক্তার হবে করে, তো যেটা ও সেই স্বপ্নটাকে লালন পালন করেছিল। কিন্তু তোমার কি তখন কষ্ট হয়েছিল যে ওকে যখন সায়েন্স পড়তে দেওয়া হলো না? না, আমার কোনো কষ্ট হয়নি, কারণ আমার ছিল যে ও যদি সায়েন্স নিয়ে পড়তে, যদি ওর এটা করতে গিয়ে ওর ওই হাতটাও চলে যায়, তাহলে ভয়টা কাজ করছিল তোমার। ওকে নিয়ে আমি কি করব? হ্যাঁ, ওইটাই আমার ছিল, আমার ওটাই ভরসা। আমার কোনো সময় ইচ্ছা ছিল না এটা হওয়ার পর, কেননা কেমিস্ট্রিতে তো কেমিক্যাল জিনিসপত্র, কোনো অ্যাক্সিডেন্ট হয়। যে কথাই বলে না, ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলেও ভয় পায়,
আমার পিসির অবস্থাটা কিন্তু সেরকমই, যে ওই কেমিক্যাল যদি পরে ওর হাতে যদি ওর যেটা মানে যেটা দিয়েই ওর মানে জীবনের সব কিছু করবে সেই হাতটাই যদি নষ্ট হয়ে যায়, আবার সেই একটা অজানা আশঙ্কা পিসির মনে কিন্তু ছিল। সেই কারণে পিসি এতটা জোর দেয়নি। কিন্তু আমি জানি পিসি কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে পিসি চাকরি করেছেন এবং সেখান থেকেই উনি রিটায়ারমেন্টে গেছেন, এবং উনি পিসিও কিন্তু মানে প্রচণ্ড শক্ত মনের, এবং যেটা পেয়েছে আমার বোনটা, ও বললো না, আপনারা তো শুনলেনই যে ও মানে পারবে, ক্যান ডু অ্যাটিটিউড ওর বরাবরই সেই ছোটোবেলা থেকেই ছিল। তো পিসি যদি চাইতেন, ওই ভয়টা যদি পিসির না থাকতো, তাহলে হয়তো আমরা একজন নতুন রূপে একজন ডাক্তারকে পেতাম। তবে যাই হোক, সেটা নিয়ে কোনো দুঃখ নেই, সমাজ একটা ভালো শিক্ষিকা পেয়েছে। তুই কখনো মানে সমাজের কারোর কাছ থেকে এই ধরনের পারসেপশন পেয়েছিস, মানে ডিসক্রিমিনেশনের? না, আমি কখনো এই ডিসক্রিমিনেশনের শিকার হইনি। স্কুলে যখন আমি ক্লাস 2-তে মানে অ্যাক্সিডেন্টের পর যাওয়া শুরু করলাম, স্যার দিদিমণিরা আমাকে সবাই খুব ভালোবাসতেন, সবসময় আমাকে আদর করতেন এবং হেল্প করতেন। পড়াশোনার ব্যাপারেও আমি অনেক সাহায্য ওনাদের কাছ থেকে পেয়েছি। যদি তখন তো প্রথম মানে বা হাতে লেখা শুরু করেছি, তো ওনারা আমাকে উৎসাহ দিতেন যে বা হাতে মানে তাড়াতাড়ি যাতে লিখতে পারি, অনেক অ্যাডভাইস করতেন। কিন্তু কখনোই কোনো ডিসক্রিমিনেশন আমার মানে বৈষম্যতা বা আমাকে অন্য নজরে দেখা এরকম কিছু নয়। তবে হ্যাঁ, কখনো ওনারা যখন হেল্প করতে আসতেন, তখন আমার মনে হতো আমি কি অন্যদের থেকে আলাদা, আমাকে তার জন্য হেল্প করছে, এরকম একটা মনে মনে আসতো। এবং সেটা আমার মনে বরাবরই ছিল যে আমি যা অর্জন করব বা যা করব নিজের মানে ক্যাপাবিলিটিতেই করব। আমাকে কেউ এসে সহানুভূতি দেখিয়ে কেউ আমাকে হেল্প করবে সেটা আমি কখনোই চাইনি, এবং এটা এখনো চাই না। এখনো আমি এমনই মানে মনে করি যে আমি সবকিছুই করতে পারি, যে আমি কোনো কিছুর জন্য আটকে যাব সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটাকে ফেস করার চেষ্টা করি। কেউ আমাকে এসে হ্যাঁ, যখন আমার মনে হবে যে হ্যাঁ এটা আমার পক্ষে খুব অসুবিধা হচ্ছে, সেটা আমি নিজে জিজ্ঞেস করে নেবো আমাকে কেউ যদি হেল্প করতে চান। কিন্তু মানে কেউ মানে আমার এই কন্ডিশন দেখে যে আমি মানুষটা ডিফারেন্টলি এবল, তার জন্য আমাকে সাহায্য করবে, সেটা আমি কখনোই মেনে নেইনি আর মেনে নেব না। হ্যাঁ, ইভেন তুই কোনোদিন সেই সরকারি সেই সার্টিফিকেটটাও কাজে লাগাসনি? ইভেন আমার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছিল, যেটা মানে ডিফারেন্টলি এবল পারসনদের দেওয়া হয়, আমারও ছিল, কিন্তু ওটা আছেই, ওটা আমি কখনোই কাজে লাগাইনি। এখন পর্যন্ত আমার দরকার পড়েনি, যে আমার যার রেজাল্ট ছিল সেটা দিয়েই আমি সব জায়গায় মানে অ্যাপ্লাই করতে পেরেছি, এবং সেটা দেখেই আমাকে কিন্তু কাজের কর্মসূত্রেও আমি কাজ পেয়েছি, যেটা স্কুলে শিক্ষকতার। আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়ে আমি কিছুই পাইনি। তুই তো অনেকবার গেছিস ইউএসএতে, যেহেতু তোর সন্তান এবং বর ওখানেই থাকে, একা একাই তো যাস? একা, একদম একা যাস? অসুবিধা হয় না কখনো? না, কোনো অসুবিধা হয় না। আগে যখন যেতাম তখন মুম্বাই হয়ে যেতাম, মুম্বাই থেকে ফ্র্যাঙ্কফার্ট জার্মান, ফ্র্যাঙ্কফার্ট থেকে আটলান্টা। আর এবার যখন গেলাম, এবার এখান থেকে দিল্লি, এখান থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে আটলান্টা, মানে হাজবেন্ড আটলান্টাতে থাকেন, তো লং জার্নি, সেটা পুরোটা পথই আমাকে একাই যেতে হয়েছে। আচ্ছা, ওখানে যেহেতু তুই যখনই যাস তখনই তো 3 মাস 4 মাস করে থাকিস, তো ওখানের মানে কোনো কি পার্থক্য দেখতে পাস আমাদের ভারতের মানসিকতার সাথে ওইখানের মানুষের মানসিকতার কোনো পার্থক্য? হ্যাঁ, একটা জিনিস লক্ষণীয়, ওখানে ডিগনিটি অফ লেবারটা আছে। যেমন কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। আমাদের এখানে কি হয়, আমরা অ্যাপ্রিসিয়েশন করতে জানি না। আমরা ছোট কাজকে ছোট ভাবেই দেখি, আরে ও সাফাইয়ের কাজ করছে, তাহলে ওর তো মানে ডিগনিটি বলে কিছুই নেই, ওকে দুচ্ছাই করা যায়। হ্যাঁ, এই মানসিকতাটা আমাদের এখানে দেখা যায় অনেক সময়, এবং সেটা আমাদের শিক্ষিত সমাজের মধ্যে এটা অনেকটা বেশি আছে। কিন্তু সেখানে আমি দেখলাম একটা ছোট্ট রাস্তায় সাফাই করছে বা অ্যাপার্টমেন্টে যে ক্লিনার, তারও একটা ডিগনিটি আছে, তারও কাজের একটা অ্যাপ্রিসিয়েশন আছে। ওখানে যে কোনো ছোট কাজের জন্য সবাইকে অ্যাপ্রিসিয়েট করা হয়। এই একটা বিরাট পার্থক্য, একটা পজিটিভ একটা দিক, একটা পার্থক্য আমি ওখান থেকে মানে এই দুটো কান্ট্রির মধ্যে দেখতে পেয়েছি। যে ওখানে শ্রমের অনেক মূল্য আছে, মূল্য ওয়েজে নয়, স্যালারিতে নয়, অ্যাপ্রিসিয়েশনে আছে। এখানে আমরা নিরলস কাজ করলেও, আমাদের 100% দিলেও সেই অ্যাপ্রিসিয়েশনটা আমরা পাই না। যেটা আমার এক্সপেরিয়েন্সও তাই, যে অ্যাপ্রিসিয়েশনটা দরকার, সেটা যে কোনো কাজেই হোক না কেন। অনেক বেশি মোটিভেশনও বেড়ে যায়, কিন্তু মোটিভেশন দেয়, অনেক বেশি এনার্জি দেয়। এই ছোট্ট যে প্রশংসা, ছোট্ট যে একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে যে আরো কত দূর এগিয়ে নিয়ে যাবে, আরো কতটা ডেডিকেট করবে আপনার কাজের প্রতি, সেটা
ভেবে দেখা উচিত। সেটা যারা কাজ করাচ্ছেন, যারা এমপ্লয়ার, তাদেরও বোঝা উচিত যে শুধু পয়সা দিয়ে কাজ করাচ্ছি, তাকে পয়সা দিয়ে দিলাম, সেটাই তার প্রাপ্য না, তা নয়। কিন্তু যে কাজটা উনি করছেন, উনি মন দিয়ে করছেন, তার জন্য ওনাকে ছোট্ট একটা হলেও প্রশংসা, একটু থ্যাংক ইউ বলা বা একটু অ্যাপ্রিসিয়েট করা, এটা তাকে আরো অনেক বেশি। অনেক সময় কিন্তু চোখের এক্সপ্রেশনেও কিন্তু সেই অ্যাপ্রিসিয়েশনটা বোঝা যায়, মুখে না বলতে পারলেও চোখের এক্সপ্রেশনেও সেটা বোঝা যায় যে না, তোমার কাজে আমি খুব খুশি এবং তোমাকে আমার সাপোর্ট আছে, এটা অনেকটা বেশি মোটিভেশন দেয়। আচ্ছা, এবার মানে ভারতের কোনটা পজিটিভ তুই দিক দেখতে পেয়েছিস যেটা তুই ইউএসএ তে দেখিস? আমাদের সংস্কৃতি, আচ্ছা, আমাদের কালচার অবশ্যই পুরো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। আমি অ্যাজ এ ভারতীয়, মানে ভারতের নাগরিক হিসেবে আমি খুবই গর্বিত আমার ভারত সম্বন্ধে। এখানে আমাদের যে সংস্কার আমরা আমাদের বাচ্চাদের দেই, সেখানে আমি সেটার অভাব দেখতে পেয়েছি। ওইখানে যে ছেলে মেয়েরা মানুষ হচ্ছে, একটা বয়সের পর দে আর ডিটাচড ফ্রম দেয়ার প্যারেন্টস, একদম, এবং দ্য প্যারেন্টস অলসো ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট, তারাও ওটাকে মেনে নেয়। এখানে আমরা বাবা মাকে আলাদা করে দেব বা আমাদের থেকে দূরে কোথাও রেখে দেব, সেটা এখনো আমাদের ভাবতে কষ্ট হয়। এই যে আমি ওখানে ছিলাম কয়েক বছর, তখন সারাক্ষণ চিন্তা করতাম আমার মা জানি কিরকম আছে, মার অসুস্থ হলে মার কি হবে। তো ওই যে ভাবনাটা, ওখানে সেই ফিলিংসটার একটু অভাব আছে। ওখানে ভীষণই ম্যাটেরিয়ালিস্টিক, আমরা এখনো ততটা ম্যাটেরিয়ালিস্টিক হতে পারিনি। আমাদের ভারতে আমাদের সংস্কার এখনো আমাদের ততটা ম্যাটেরিয়ালিস্টিক হতে শেখে। আমাদের ইমোশন একদম শক্ত ইমোশন, এটাই আমাদের স্ট্রেংথ ভারতবাসী হিসেবে। ওই জিনিসটার ওখানে ছেলে মেয়েদের মধ্যেও সেটার অভাব আমি দেখতে পেয়েছি, যে ততটা অ্যাটাচমেন্ট ওদের প্যারেন্টস এর সঙ্গে থাকে না। একটা বয়সের পর ওরা ওদের লাইফ লিড করে, প্যারেন্টস এর নিজের মতো থাকে। তো ওই জিনিসটা আমার একটু খারাপ লাগে। আচ্ছা রাঙা পিসি, তোমার কি কোনোদিন মানে সেই চিন্তা এসছে যে আমার তো একটাই মেয়ে, আমার ছেলে হলো না কেন, একটা ছেলে নেই কেন, বা ছেলের অভাব কি তুমি কখনো ফিল করেছো? তোমার মেয়েই একদম ছেলের, আমার মেয়ে ছেলে নেই, ছেলের অভাব আমার ছেলে লাগবে। তো তুমি কোনোদিন ফিল করোনি ছেলের? আমার মেয়ে একদম যে সমস্ত ইয়ে দেখি, দেখাই, আর ছেলের প্রতি সেই এটা নেই। আচ্ছা আচ্ছা। আর আর তুমি চন্দনাকে নিয়ে গর্ববোধ করো? হ্যাঁ, এটা আমার সবসময় গর্ব। একদম একদম, এটাই তো, মানে সন্তানের কাছেও এটা একটা বড় পাওনা যে মা সন্তানকে নিয়ে গর্বিতা, এবং মায়েরও একটা বড় পাওনা যে এত প্রতিবন্ধকতার মানে ইয়েতেও সে কিন্তু এগিয়ে গেছে। এটাও একটা মানে সাংঘাতিক বিষয় আর কি, সমাজের কাছে একটা দৃষ্টান্ত। আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে রাঙা পিসি এবং চন্দনা দুজনের কাছ থেকেই জেনে নেব যে ওরা সমাজকে কি বলতে চায়। আমি এই বলতে চাই যে কোনো সন্তান যদি একটু ইয়েতে পড়ে যায়, তাকে সবসময় সাপোর্ট যাতে দেয়, সাহারা দেওয়া দরকার। হ্যাঁ, কেননা মা বাবার তো সন্তানের প্রতি সবসময় থাকে। এর জন্য আমি সমাজকে বলবো যে কোনো বৈষম্য যাতে না হয়, সে এই হোক, স্বাভাবিকই হোক আর ডিফারেন্টলি হোক, হ্যাঁ, সবাইকে সাপোর্ট দেওয়া উচিত। সমাজের প্রতি আমার বিনীত আবেদন, যারা আমরা শিক্ষিত এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমাদের প্রধান কর্তব্য কি? প্রতিটি বাচ্চাকে সমান চোখে দেখা। একদম, সে সুস্থ হোক, সে অস্বাভাবিক হোক, সে আমাদের চোখে সমান। তাদেরকে নিয়ে কখনোই যাতে আমরা কোনো রকমের ডিফারেন্সিয়েশন না করি। প্রত্যেককে শিক্ষা দেওয়াটাই আমাদের কর্তব্য, এবং সঠিক শিক্ষাটা তাদেরকে পৌঁছে দেওয়াটাই আমাদের কর্তব্য। এবং কেউ যদি ডিফারেন্টলি এবেলড হয়, স্বাভাবিক না হয়, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদেরই কর্তব্য। এবং এটাই আমার কি বলবো, সবার কাছে নিবেদন যে সবাই যেন এগিয়ে নিয়ে যায় ওদেরকে। ওরা কিন্তু সহানুভূতি চায় না, আমরা কেউই সহানুভূতি চাই না। যারা আমাদের ছোটখাটো বিষয়ে একটু অসুবিধা থেকে যায়, সেটা কিন্তু অসুবিধাই নয় যখন আমরা আপনাদের পাশে পাবো, যখন আমরা আপনাদের সাপোর্ট পাবো। তাদের মনোবল হয়ে উঠুন, তাদেরকে মানে অসহায় ভাববেন না, তারা অসহায়, তাদেরকে দুর্বল যাতে না করে দাও, দুর্বল নয়, তাদের চাই শুধুমাত্র একটু মোটিভেশন, ইন্সপিরেশন। ওরাও নিজেরা একটা যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারে সমাজের জন্য, আরো 10টা মানুষের জন্য, সেটাই আপনারা ওদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এটাই আমার বিনীত নিবেদন। কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন না করে, সেটা শিক্ষাগত ক্ষেত্রে হোক, চাকরিগত ক্ষেত্রে, কর্মসূত্রে হোক,
যে কোনো জায়গায় ওদেরকে সাপোর্ট করুন, মানসিকভাবে ওদেরকে আরো বলবান করুন, ওদেরকে কখনোই সহানুভূতি দিয়ে ছোট করবেন না। চন্দনার শেষ কথায় কিন্তু একটা জিনিসের প্রতি আমার যেটা মনে হয়েছে স্ট্রেস পড়েছে, সেটা হচ্ছে ও যেহেতু নিজে একজন টিচার, তাই আমাদের টিচারের ওপরে একটা গুরু দায়িত্ব সে কিন্তু বর্তে দিয়েছে। সেটা হলো যে আমরা নিজেরাও যেমন সবাইকে সমান দেখব, সুতরাং আমরা শুধু সিলেবাসের পড়াই পড়াবো না, বাচ্চাদেরকে কিন্তু মানুষ যাতে হয়ে উঠতে পারে, তাদের যাতে সেই এমপ্যাথেটিক মাইন্ড তাদের একটা তৈরি হয়, তারাও যেন ভাবতে শেখে যে সবাই সমান, আমি যেটা পারি ও সেটা পারে, এবং তাদেরকে যাতে আমরা পাশে নিয়ে এগিয়ে চলতে পারি, সেই শিক্ষাও কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা যারা রয়েছি তাদেরও কিন্তু দেওয়া প্রয়োজন। শুধু সিলেবাসের বুলি আওড়ালে এই ক্ষয়িষ্ণু সমাজ আরও তলানিতে যাবে। সুতরাং এই সমাজ এখন যতটুকুই বা গড়তে রয়েছে, যতটুকুই বা বেঁচে রয়েছে, সেটাকে একদম মানে অটুট রাখার জন্যে আমাদের শিক্ষকদের কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে বলে মনে করি। এবং যেহেতু আমি নিজেও শিক্ষক, এবং এই দায়িত্ব আমিও নিলাম তোমার থেকে। ধন্যবাদ। তো ধন্যবাদ আমার দর্শক যারা রয়েছো, যারা এতক্ষণ আমার পাশে থেকেছো এবং সাথে থেকেছো, এই ভিডিওটা দেখেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করো কেমন লেগেছে, বা কি আরেকটু থাকলে ভালো হতো, বা এর পরের ভিডিও তোমরা কি নিয়ে দেখতে চাও সেটা যদি একটু জানাও, তাহলে সমৃদ্ধ হব। তাহলে স্ট্যাট ব্লগের পক্ষ থেকে আমি তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাই। একটা ছোট্ট কথা বলবো। হ্যাঁ, বলো। তোমার এই প্রয়াসে আমি ভীষণ ভীষণ খুশি। তুমি যে সমাজের এই জিনিসটাকে তুলে ধরছো এবং তাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে, আরো একটু মোটিভেশন দেওয়ার জন্য এই প্রচেষ্টা তোমাকে সালাম। এবং তোমার এই নিরলস প্রচেষ্টায় আমি যদি কোনোভাবে সহযোগী হতে পারি, আমি একদম তৈরি। বাস, সাথে পেয়ে গেলাম আমি আরেকজনকে। তাহলে চলো রাখছি ভিডিওটা, টাটা।